দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। আজকে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক চলছিল, সে নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। জুলাই সনদও আসবে আলোচনায়, সাম্প্রতিক রাজনীতির অন্যান্য বিষয়ে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আছেন ফারজানা শারমিন পুতুল, সদস্য মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল বিএনপি, এবং আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে ঐকমত্য কমিশনের আজকের বৈঠক নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বিষয়ভিত্তিক এই আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয়। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি। এছাড়া অর্থ বিল, সংবিধান সংশোধন ও আস্থা ভোট, এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে, এ ব্যাপারে একমত হওয়ার কথা জানান রাজনৈতিক নেতারা। ৭০ অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে, আমরা মনে করি যে তখন সরকারি দল, বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয়, বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে। বাংলাদেশ খেলাফত জামাত সহ বেশ কয়েকটি দল নারী আসন বাড়ানোর প্রশ্নে ভিন্ন মত দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আমরা ৪০০ আসন নির্বাচন চেয়েছি, ১০০ সংরক্ষিত মহিলা আসন, ১০০ আসন পিআর পদ্ধতিতে এই ১০০ আসন নির্ধারণ করা হবে। এখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। আমরা গত ১৬টা বছর লড়াইটাই হয়েছে একটা জাতীয় নির্বাচনের জন্য, আর জাতীয় সংসদের নির্বাচনের জন্য। নিশ্চয়ই আমরা কোনো একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ। সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। জানান, ঈদের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় চূড়ান্ত হবে জুলাই সনদ। শুরুতে জনাব সাকি, আপনার কাছে আসতে চাই। আজকের আলোচনায় আপনি ছিলেন এবং সব মিলিয়ে গুছিয়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে আগামী কিছুদিনের মধ্যে জুলাই সনদ, এবং এরপরে আসলে সংস্কারের রূপরেখা কি হবে, এর পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা রয়েছে রাজনীতির ময়দানে। আপনার কাছে ফলপ্রসূ মনে হয়েছে কিনা আজকের বৈঠক? ধন্যবাদ। আমি সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এই সভা মানে প্রত্যাশার তুলনায় অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ, কিংবা বলতে পারেন পারস্পরিক যে বিবেচনা থাকা দরকার সেটা ছিল। এবং আলোচনার মধ্যে অনেকেই যে সমস্ত যুক্তি কিংবা নতুন প্রস্তাব তুলছেন, সেগুলো প্রত্যেকেই কিছু না কিছু বিবেচনা করছেন। একেবারে জাস্ট উড়িয়ে দেওয়া কিংবা মানে সরাসরি কিংবা ধরেন মানে নাকচ করে দেওয়া, এইরকম জায়গাটাতে কেউই যাননি। যেমন ধরুন আর্টিকেল 70 নিয়ে আলোচনা শুরু হয়েছে, এবং আর্টিকেল 70 নিয়ে তো আমাদের অবস্থান আর্টিকেল 70 বিলোপ করা, কারণ এটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। কিন্তু বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ইত্যাদি, হর্স ট্রেডিং, অমুক তমুক অনেকগুলো বিষয় বিবেচনা রেখেই আস্থা ভোটের ব্যাপারে আগেই মানে আমরা যখন 31 দফা তৈরি করি তখনই এটা একটা জায়গায় এসেছিল, আমাদের আসতে হয়েছিল সকলের সাথে কম্প্রোমাইজ জায়গা থেকে, যে আস্থা ভোটের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ বহাল থাকবে, বাজেটের ক্ষেত্রেও থাকবে, কারণ গভর্নমেন্ট যদি বাজেট পাস করতে না পারে তাহলে কি হবে।
কিন্তু ধরুন তখন বিএনপি সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা, এই আরও দুটো ক্লজ যুক্ত করেছিল, যেটার সাথে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। এখন অনেকগুলো দল সংবিধান সংশোধনের প্রশ্ন এনেছেন। আবার এটার যুক্তি কিন্তু পাল্টে এসছে যে সংবিধান সংশোধন কি আনস্পেসিফাইড থাকবে? যেমন ধরুন সংবিধান সংশোধন যদি বলা হয় তাহলে কিছুটা আনস্পেসিফাইড, যে কোনো সংবিধান সংশোধনেই তাহলে 70 অনুচ্ছেদ বহাল থাকছে, মানে কেউ বিপক্ষে ভোট দিতে পারবে না। তাহলে কেবলমাত্র মেজরিটি দিয়ে, মানে 2/3 মেজরিটি দিয়ে আপনি তখন বাকশালের মতো চতুর্থ সংশোধনী করতে পারেন, আপনি পঞ্চদশ সংশোধনীর মতো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যেটা একটা ন্যাশনাল কনসেনসাস ছিল, সেটা বাতিল করে দিতে পারেন। তাহলে এগুলো কি আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে উল্লেখ ছিল? ছিল না। তো অনেকেই প্রস্তাব করছেন, যেটা অনেকটা র্যাশনাল, যে আপনি আস্থা ভোট, বাজেট এবং ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন যদি এতে যুক্ত করেন, তাহলে আপনি যেটা ইস্তেহারে বর্ণনা করছেন যে আপনি এই সংবিধান সংশোধন করবেন যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা পান, সেই ক্ষেত্রে আপনার দলীয় সদস্যরা ওইটার প্রতি অব্লিগেটেড থাকে একটা। কিন্তু ইন জেনারেল টার্মসে রাখলে, কিংবা ধরেন ইভেন ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন, আপনি যেরকম ওয়াইড একটা জায়গা রাখেন, যে কোনো কিছুকেই ন্যাশনাল সিকিউরিটির মানে কাভারে ঢুকিয়ে দেওয়া যায়, সেখানেও স্পেসিফাই করা বহিঃশত্রু আক্রমণ সেই জায়গা থেকে যদি থাকে। অনেকে প্রশ্ন তুলেছেন যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এটা বহাল রাখা যায়। তো যেহেতু এগুলো নতুন প্রস্তাব, যুক্তি, অনেকেই বিবেচনা করছেন, আবার অনেকে করছেন না, কি করবেন সে কারণে আমরা প্রস্তাব করেছিলাম যে প্রথম দিন আলোচনা হবে, কিন্তু ওই দিনই যাতে সিদ্ধান্তটা না হয়, কারণ নতুন প্রস্তাবগুলো আসার পরে আবার দলে একটু আলোচনা করা, আরেকটা দিনের শুরুতে যেটা উনি শেষে বললেন, কিংবা আরেকটা দিনই রাখা যদি সম্ভব হয়, অথবা অন্য আলোচনার শুরুতেই আগের দিনের আলোচনার কংক্রিট ডিসিশন ঐকমত্য হলো নাকি দ্বিমত থেকেই গেল, সেই জায়গাটা নির্ধারণ করা হবে। তাতে ধরুন আর্টিকেল 70-এর ক্ষেত্রে প্রায় ঐকমত্য জায়গা চলে এসছে, কারণ আমরা প্রথমে বলেছি যে আমরা মানে ন্যূনতম জাতীয় ঐকমত্যের জন্য অনেক দূর পর্যন্ত ছাড় দিতে আমরা রাজি আছি। ফলে যদি সব দল মনে করে যে সংবিধান সংশোধন এরকম আনস্পেসিফাইড জায়গাতেই রাখবেন, সেক্ষেত্রে আমরা ছাড় দিতে প্রস্তুত থাকবো। কেননা আমরা মনে করি যে 70 অনুচ্ছেদ, এই যে 3টা শর্ত রেখেও 70 অনুচ্ছেদ যে একভাবে সংস্কার করা হচ্ছে, সেটাই বাংলাদেশের রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আনবে। প্রত্যেকটা বিল, এইগুলো বাদে প্রত্যেকটা দলকে কিন্তু তার পার্লামেন্টারি বোর্ডে মানে কমিটির সাথে বসতে হবে, তার পার্লামেন্টারি মেম্বারদের সাথে বসতে হবে, দলের ভেতরে একটা তর্ক বিতর্ক চলবে এবং ওইখানে দলীয় সদস্যদেরকে কনভিন্স করতে হবে। তো এই যে একটা মিনিমাম মানে একটা রাষ্ট্রীয় আইন, একটা রুলস অফ দি গেম, কিভাবে দলের ভেতরে ডেমোক্রেসিকেও অনেকটা প্রভাবিত করে কিংবা উৎসাহিত করে, সেই জায়গাটা তৈরি হবে। তো একইভাবে ধরুন নারীর আসনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে অবশ্য অতটা ঐক্যের জায়গা হচ্ছে না। প্রস্তাব ছিল 300 আসন প্লাস 100 আসন, মানে মোট 400 আসনের হবে, 100 আসন সংরক্ষিত থাকবে নারীর জন্য এবং সেটা সরাসরি নির্বাচন হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে। মানে এইবার প্রথমবারে একটা নির্বাচনে প্রথম 100, হয়তো পরের 5 বছর পরে আরেকটা নির্বাচনে আরেকটা 100, এইভাবে 4টা নির্বাচনের পর প্রায় 400 আসনেই নারী প্রার্থীরা জয়লাভ করবেন। কিন্তু এই ক্ষেত্রে 400 আসনের ব্যাপারে মোটামুটি ঐকমত্য হলেও সরাসরি নির্বাচন এবং ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত বড় রকমের পার্থক্য আছে। অনেকে খুব নেতিবাচক মন্তব্য করেছেন, সেগুলো আমরা দেখেছি। সেটা একটা আছে। আরেকটা আমরা একটা প্রস্তাব রাখতে চাইছি, কারণ এইখানে যদি অ্যাকসেপ্টেডও হয়, এটা কিন্তু হচ্ছে নেক্সট পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে, তার মানে 2030 মানে কিংবা ওই সময় 5 বছর পরে গিয়ে যে পরবর্তী নির্বাচন, সেইটার জন্য এটা প্রযোজ্য হবে। আগামী ইলেকশনের জন্য কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে না। সে কারণে আমরা যে প্রস্তাবটা করেছি, আরও অনেক দু একটা পার্টি করেছে, আমরা অনেকদিন ধরে এটা বলছিলাম যে আগামী নির্বাচনে অন্তত ইলেকশন কমিশন একটা জিনিস নীতিমালা করতে পারে, প্রত্যেক পার্টি অন্তত পক্ষে 20% উইমেন ক্যান্ডিডেটকে তারা মনোনীত করবে। অনেক ধন্যবাদ। সেই জায়গাটা ফিরবো আপনার কাছে আবারও। ফারজানা শারমিন, আপনার কাছে আসি। নারীর ক্ষমতায়ন, নারীদের সরাসরি ভোটের ব্যাপারে আলোচনা অনেকদিন থেকে চলছে। বিএনপির অবস্থানটা কি এই ব্যাপারে, এবং অন্যান্য যে বিষয়গুলো আসলে ঐক্যমত্য কমিশনে আসছে, সেই ব্যাপারগুলো আসলে বিএনপিকে কিভাবে ভাবাচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ মাজুর আপনাকে এবং আমার সহ-আলোচক সকলকে। একটা বলে রাখি, আমরা কিন্তু ঘূর্ণায়মান পদ্ধতি সমর্থন করি, আমাদের সেটা দলের আমাদের সাকিব ভাই যেটা বলেন, আসলে ইটস আ ভেরি গুড প্র্যাকটিস, যেটা স্টার্ট হয়েছে। অ্যাটলিস্ট কথা বলা, তর্ক করা, কোনো একটা আলোচনায় বসা, সমালোচনা করা, সেটাকে অ্যাকসেপ্ট করা, ডিনাই করা, ইটস এ গুড প্র্যাকটিস যেটা চলছে, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। নারী আসনের ক্ষেত্রে বিএনপির যে জায়গাটা, সেটা
একসাথে উন্নতি করা এবং এটাকে এখনই সেই ঘূর্ণায়মান পদ্ধতি বা সেইখানে না গিয়ে যেভাবে চলছে প্রসেসটাকে সেভাবেই চলতে দেয় এবং আস্তে আস্তে এই জিনিসগুলোকে আসলে ইনকর্পোরেট করার জন্য প্রস্তাবনাটা দেয়া হয়েছে এখানে। কারণ বর্তমান প্রেক্ষিতে আসলে হুট করে নতুন কোনো কিছু একেবারেই নিয়ে আসাটা খুব বেশি যুক্তিযুক্ত বলে মনে করছে না দল। যেমন আপনাকে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের এই যে একটা অর্ডিন্যান্স জারি করা হলো সরকারি চাকরিজীবীদেরকে নিয়ে, যেটা নিয়ে একটা সচিবালয় অনেক বড় ধরনের তাণ্ডবের মতোই চলছে। আজকে কিন্তু আপনি দেখবেন যে আমাদের আইন উপদেষ্টা বলেছে যে এখানে আমাদেরকে রিভিজিট করতে হবে। আমরা একটি কমিটি গঠন করে কিছু কিছু এখানে প্রভিশনস এসছে যেগুলো আসলে পরবর্তীতে আবার ফ্যাসিজম ক্রিয়েট করতে পারে অথবা বিতর্কের জন্ম দিতে পারে অথবা এমন কিছু করতে পারে যেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে যাবে। সো এটাকে কিন্তু আবার রিভিজিট করছে। সো আমরা এমন কোনো কিছু চাই না যেটাকে আপনার পুনরায় রিভিজিট করতে হয়। অবশ্যই একটা গুড প্র্যাকটিস চালু হোক, সেটা যেভাবেই হোক না কেন, নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করাটাকে আমিও এটাকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি, দলও সেটাকে সাপোর্ট করে, কিন্তু এটা কোন স্টেজ থেকে স্টার্ট করতে হবে সেটা নিয়ে হয়তো একটা মত সেটার কি কোনো সময়সীমা হচ্ছে বিএনপি যে কবে এটা শুরু করা যায়? না, সেরকম করে কোনো কিছু দল এখন পর্যন্ত বলে নাই। এখন বলা আমাদের স্ট্যান্সটা হচ্ছে যে আমাদের যে প্রচলিত আইন যেটা আছে, প্রচলিত যে প্র্যাকটিসটা আছে বা প্রচলিত যে নির্বাচন আরপিওতে যেভাবে অনুযায়ী মোটামুটি এই যেটা সাকিব ভাই যেটা বললেন যে যেটাই হোক না কেন সেটা কিন্তু পরবর্তী নির্বাচনের দিকে আসবে। যোগ্য নারীদের উঠে আসার কি সুযোগ থাকে? কারণ পুরো ব্যাপারটাই তো হচ্ছে দলের মনোনয়নের উপর নির্ভর করে, সেখানে তো ভোটের কোনো যোগাযোগ থাকছে না। সংরক্ষিত আসনের বিষয়টা যেটা আছে, এটা যদি একেবারে আপনি আমার ব্যক্তিগত বিষয়টা জানতে চান, আমি বেসিক্যালি আসলে এই সংরক্ষিত আসনটাকে সেভাবে দেখি না। কারণ আপনার পার্লামেন্ট ইজ আ প্লেস যেখানে আপনার সবার তো যাওয়ার প্রয়োজন নেই। ইফ ইউ আর কেপেবল দেন ইউ গো দেয়ার। ওটা তো ওখানে পলিসি মেকিং এর জায়গা। সো এই জায়গাটাতে ব্যক্তিগতভাবে আমি জিনিসটাকে সেটা মনে করি যে হ্যাঁ, শুধুমাত্র কেপেবলদের ওটা যদি আমার স্তুতি বাক্য করার জায়গা হয়, গান গাওয়ার জায়গা হয়, নাচের জায়গা হয়, এটা আসলে আলটিমেট পারপাসটাকে সার্ভ করে না। সো সেই জায়গাটাতে আমার ব্যক্তিগত মতামত যে কেপেবল মানুষ উঠে আসবে। কিন্তু আপনার অন্য দিক থেকেও যেটা দেখতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের নিচে কিছু সিঁড়ির দরকার হয়। সেটাই হয়তো দেশের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো এবং বিগত সরকারগুলো সেটা মনে করে হয়তো ওই প্রভিশনটা রেখেছে, বাট এটা পরিবর্তন হওয়া জরুরি বলে আমি মনে করি। বাকি যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, যেমন আর্টিকেল 17 যে বিষয়টা হয়েছে, এখানে সবার সাথেই মোটামুটি একমত, শুধুমাত্র এখানে জাতীয় নিরাপত্তার ইস্যুটাকে আনা হয়েছে। আলোচনা হতে পারে যে কোন স্পেসিফিক বিষয় হবে নাকি সামগ্রিকভাবে হবে। তো সবকিছু মিলিয়ে ঐক্যমত্য কমিশনের এই আলোচনা প্রথম দফা হোক দ্বিতীয় দফা হোক, আলোচনাগুলোকে আমরা দলীয়ভাবে ব্যক্তিগতভাবে দেশের সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমরা এটাকে পজিটিভলি দেখছি। কিন্তু আমাদের অবজারভেশন যেটা বলছিলেন যে জাতীয় নিরাপত্তার মতো একটা বিষয়ের ক্ষেত্রে আসলে অনেক কিছু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে এবং সেই কারণে এটা আসলে 70 অনুচ্ছেদে যেটা দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ব্যাপারে প্রযোজ্য, সেটার যে এখনকার যে সীমা সে তার কাছাকাছি কিছুতে রেখে দিচ্ছে কিনা? না, সেরকম না। এটা নিয়ে বলেছি তো, আলোচনা হতেই পারে যে আমরা কোন কোন স্পেসিফিক বিষয়গুলোতে যাব। কারণ আর্টিকেল 70 নিয়ে তো এই আলোচনাগুলো কখনো হয় নাই, এখন যেগুলো হচ্ছে। সো এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যদি যেটা সাকিব ভাই বললেন যে 3টা বা 4টা জায়গাটাকেও যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাও কিন্তু অনেকখানি ডেমোক্রেসির আমাদের চর্চাটা হবে দলের ভেতরে, অভ্যন্তরীণ যে গণতন্ত্রের যে চর্চাটা সেটাকে কিন্তু অনেক বেশি আপহোল্ড করা যাবে। তো এই জায়গাগুলো থেকে আমার মানে যেটা মেসেজ যেটা জনগণকে দেওয়ার জন্য আছে যে ইটস এ ভেরি গুড প্র্যাকটিস, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যেহেতু এই সংস্কারগুলো আমাদেরকে অনেক কিছুই পরবর্তী সংসদের মাধ্যমে রেটিফাই করে নিয়ে জনগণের কাছে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য দিতে হবে, সেই জন্য আমরা এই খুব বেশি দিকে না গিয়ে স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আমাদের সামনে মেইন জায়গাটা হচ্ছে নির্বাচন, সেই জায়গাটাকে টার্গেট করে সেই ধরনের আলোচনাগুলো করাটা আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত মনে করছি। ফাজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। এই পর্যায়ে এখন পর্যন্ত যে অবস্থা, সেখানে সংস্কার নিয়ে আলোচনা চলছে, কিন্তু এর বাইরে বা ব্রিফিংগুলোতে আমরা দেখছি বারবার বিএনপির তরফ থেকে বিশেষত নির্বাচনের ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট সময় দেওয়ার কথা বলা হচ্ছে এবং এই অবস্থাগুলোকে কেন্দ্র করে সরকারের সাথে এক ধরনের অবিশ্বাস দূরত্ব কয়েকদিন আগেই তৈরি হয়েছিল। এই বৈঠকগুলোর মধ্যে দিয়ে কি এগুলো কেটে যাচ্ছে কিনা এবং নির্বাচনের সময়সীমা বা রোড ম্যাপ এগুলোর ব্যাপারে কি অদূর ভবিষ্যতে সরকার স্পষ্ট করতে চলেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। সাকিব ভাই, পুতুল আপা, দুজনকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, একটা মানে খুব স্বস্তির বিষয় হচ্ছে, আপনি ধরেন পলিটিক্যাল পার্টিগুলির সুনির্দিষ্ট দাবি নিয়ে সরকারের সঙ্গে দূরত্বের একটা কথা বলছেন, যদিও আমাদের দিক থেকে আমরা ওই অর্থে কোনো
দূরত্ব দেখতে পাচ্ছি না। অনেক আলাপ আলোচনা আছে, হয়তো বিভিন্ন দাবিও আছে, কিন্তু ইন্টারনালি যদি বলি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে এই সরকারের ওই অর্থে কোনো দূরত্ব নেই। তারপরেও এই দূরত্বের যে আলোচনাটুকু বাহিরে অন্তত আছে, আপনি যার ভিত্তিতে বলছেন, তার ভিত্তিতে একটা শঙ্কার জায়গা ছিল এই সংস্কার বিষয়ক এই আলোচনাগুলি আসলে থেমে যায় কিনা। ইতিবাচক দিক হচ্ছে ওই জায়গাগুলিতে সাকিব ভাই যেটা বলছিলেন যে আশার চেয়ে বেশি ঘনিষ্ঠতা, আন্তরিকতা এই সংস্কার বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলি দেখাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা খুবই সত্য যে প্রত্যাশার চেয়েও বেশি রেসপন্স পলিটিক্যাল পার্টিগুলি এই সংস্কার বিষয়ে করছে। এটা সার্বিকভাবে আসলে পুরো জাতির জন্যই একটা ইতিবাচক সিগন্যাল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি বলছেন যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি নির্বাচনের দাবি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে বারবার। বিএনপির জায়গা থেকে যদি বলে তো খুবই ট্রু। বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি, তাদের যদি একটি সুষ্ঠু নির্বাচন যে কোনো সময় হয় আগামী কয়েক মাসের মধ্যে, বিএনপির ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা খুবই ব্যাপক। সে জায়গা থেকে বিএনপি তার বৃহৎ পার্টি, তার রাষ্ট্র নিয়ে তার বৃহৎ পরিকল্পনা, জনগণের সেবা করার জন্য তার এক ধরনের মানসিকতা থেকে রাজনীতি করা, সে জায়গা থেকে তাদের দাবি যৌক্তিক। এই কোনো দাবি সরকার কোনোভাবে উপেক্ষা করছে না। সরকার বিএনপির এই দাবিগুলি শুনছে। আপনার লিখিতভাবেও সরকারের কাছে এই দাবিগুলি দেওয়া হয়েছে, যেগুলি প্রেস কনফারেন্সে বলা হয় অনেক সময়। সেগুলি নিয়ে সরকারও বিবেচনা করছে। আপনি যেটা বলছেন যে খুব শীঘ্রই সরকার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবে কিনা, এই বিষয়টা আমি আপনাকে ঠিক এখনই পরিষ্কার করতে পারছি না। তবে এতটুকু আপনাকে বলতে পারি, সরকার এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে। সেজন্য সরকার যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সামগ্রিক অন্যান্য যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলি আছে সেগুলিতে খুব জোর দিয়ে, গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করছে। এনসিপির তো অবস্থান হচ্ছে যে জুলাই সনদ না ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করাটা ঠিক হবে না। জুলাই সনদের ব্যাপারে সরকার এক ধরনের সময়সীমার কথা বলছে, সেটা কি কাজ গুছিয়ে আসছে মোটামুটি? হ্যাঁ, এই যে আজকের মিটিংয়েও জুলাই সনদের বিষয়ে আসলে অনেক কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি কাজ গুছাচ্ছে। এনসিপির দাবিটা এনসিপির দাবি, বিএনপির দাবিটা বিএনপির দাবি, বা অন্যান্য পলিটিক্যাল পার্টির যে নিজস্ব আলাদা আলাদা দাবি তাদের দাবি। তো এনসিপি যে দাবি করছে তাদের দাবির পেছনে নিশ্চয়ই তাদের একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। একই সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি যে জিনিস মনে করছে যে নির্বাচনের দিনক্ষণ বা নির্বাচনের মাস সময় ঘোষণা হয়ে গেলেও এই কাজগুলি আটকে যাবে না, সেটা তো যৌক্তিকতা আছে। তো সার্বিক বিষয় হচ্ছে যে মূলত পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্যের ব্যাপার। পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে চায়, এখন পর্যন্ত কোনো দল, কোনো সংগঠন, নিবন্ধিত অনিবন্ধিত, কেউই কিন্তু জুলাই সনদের বিষয়ে, জুলাই ঘোষণার বিষয়ে কোনো আপত্তি দেয়নি। সবাই এই বিষয়টি এই ক্ষেত্রেও আন্তরিক। সুতরাং আমরা রাজনৈতিক কারণে, নানান বিবেচনায়, সমাজের নানা অংশে নানান ধরনের আলাপ আলোচনা যেগুলি কখনো কখনো উত্তাপ ছড়ায় নানাভাবে, সেগুলি দেখলেও আমি আপনাকে এতটুকু বলতে পারি যে মৌলিক যে বিষয়গুলির দিকে আমরা এগোচ্ছি এর কোনোটা কোনোভাবেই বাধাগ্রস্ত হচ্ছে না, সবকিছু ইতিবাচক পথে এগোচ্ছে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো ফারজানা শারমিন আপনার কাছে। এখন এই সংস্কারগুলো কি হবে সেটা নিয়ে যেমন আলাপ আছে, প্রক্রিয়াটা কি হবে এবং কবে এই সংস্কারগুলো করা সম্ভব হবে, আগামী সংসদ নির্বাচনের প্রকৃতিটা কি হবে সেটা নিয়েও খানিকটা আলাপ এবং বিতর্ক রয়েছে। আপনাদের অবস্থানটা দিয়ে শুরু করতে চাই এই অংশ। এই প্রক্রিয়াটাকে আসলে এটার ওন কোর্সে চলতে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনি সংস্কারের যে আলোচনাগুলো আসছেন, যেটা আমি আপনাকে এক্সাম্পল দিলাম বিরতির আগে, যেটা অধ্যাদেশ যেটা হয়েছে সরকারি চাকরিজীবীদের নিয়ে, এই ঘটনাগুলো ঘটবে। আপনি একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে পরে আলোচনা হবে, হওয়ার পরে দেখা যাবে এটা রিপারকেশন কি আসছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদেরকে কি হার্ডল ফেস করতে হচ্ছে। সো এটা একটা সময়ের ব্যাপার এবং সেটা নর্মাল ওয়েতে সময়ের উপরে ছেড়ে দেওয়াটা বেটার বলে আমি মনে করি। এটা নিয়ে বেশি জোরাজোরি করতে গেলে, যে তাড়াহুড়ো করতে গেলে যেটা হয় সেটা ভিশিয়েট হয়ে যেতে পারে। সো আমার কথা হচ্ছে এই যে সংস্কারের যে আমরা ধারাটা চালু করেছি, আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা যেটা এগ্রিয়েবল হয়েছি সবাই মিলে, যে হ্যাঁ আমরা জুলাই সনদ করব, আমরা এগ্রিড হব যে ভবিষ্যৎ বাংলাদেশকে আর পেছনে ফিরে নিতে আমরা দেব না, সে ফ্যাসিজম যেন ক্রিয়েট করতে না হয়, এই মাইন্ডসেটটাকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এটা নর্মাল কোর্স অফ অ্যাকশনে, এটাকে কোনোভাবে ফোর্স না করে। জাতীয় সংসদ নির্বাচন হবে, সংসদ সেখানে পরিবর্তনগুলো করবে, সংবিধানের যে পরিবর্তনের কথা। এক্স্যাক্টলি, এবং সেটাই হবে। আপনি যত অধ্যাদেশই এখন করেন না কেন, সেটা তো আলটিমেটলি আপনার পরবর্তী সংসদকে রেটিফাই করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সংবিধানের সংশোধনের ক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের খোল নলচে বদলের কথা তো এখন বলা হচ্ছে।
হচ্ছে, সেটা করতে গেলে তো যে অষ্টম সংশোধনী মামলার রায় থেকে অনেকগুলো উচ্চ আদালতের রায় রয়েছে যেটা আসলে সংবিধানের মৌলিক কিছু কাঠামো পরিবর্তন করতে বাধা দেয়। সেক্ষেত্রে এটা কাটিয়ে ওঠার বুদ্ধিটা কি? সেটা তো এই মুহূর্তে কাটিয়ে ওঠা যাবে না। এই মুহূর্তে সংবিধান সংশোধন নিয়ে যেই জায়গায় আলোচনাগুলো হচ্ছে, আলোচনাটুকু হতে পারে, একটা আমাদের রোডম্যাপ থাকতে পারে, আমাদের একটা আইডিওলজি থাকতে পারে যে হ্যাঁ আমরা এই 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 পয়েন্টগুলোকে নিয়ে আমরা কিন্তু কাজ করব অথবা করব না, অথবা আমাদের যেটা 15th অ্যামেন্ডমেন্টের যেই রায়টা এসছে, আবার 13th অ্যামেন্ডমেন্টে যেটা পেন্ডিং আছে, সব কিছু মিলিয়ে নিয়ে আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো যে সংবিধানকে কাটাছেঁড়া করে বাংলাদেশকে যেভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে সেটা যেন করা না হয়। সো সেটার জন্য কিন্তু আপনার সময়ের প্রয়োজন আছে। যে সময়টা আসলে ইন্টারিম গভর্নমেন্টের হাতে কতখানি আছে সেটা কিন্তু অনেক বড় এখন কোয়েশ্চেন চলে এসেছে। না, আমি প্রশ্ন করছি যে পরবর্তী সংসদ নির্বাচনের পরেও আসলে প্রক্রিয়াটা কি হবে, কারণ বিএনপি 31 দফাতেও তো কিছু মৌলিক পরিবর্তনের কথা বলা হচ্ছে। এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতে হবে, সেটা আমি বললাম, যেটা নর্মাল কোর্স অফ অ্যাকশনে চলতে হবে। এবং যদি সবগুলো পার্টি একটা বিষয়ে এগ্রি করে যে হ্যাঁ আমরা এগুলোকে এগিয়ে নিয়ে যাব, এবং যে পলিটিক্যাল গভর্নমেন্টই সরকার গঠন করুক না কেন বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হোক না কেন, তাদের কিন্তু সেই মেন্টাল কমিটমেন্টের জায়গাটা এটা কিন্তু রেখে যাবে তারা এই আলোচনাগুলোর প্রেক্ষিতেই। সবকিছু তো ওপেন, সবকিছু সামনাসামনি হচ্ছে, কিন্তু সেই জায়গাগুলোকে এক্সিকিউট করার জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট ফোরামটা লাগবে। আপনি মানুষের কাছে এগুলো পৌঁছাবেন কিভাবে? আপনি তো এভাবে পৌঁছাতে পারবেন না। সেই জায়গাটাতেই এনসিপির তরফ থেকে যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটা ব্যাপারে বিএনপি বিভিন্ন সময় তাদের ভিন্ন মত প্রকাশ করেছে, সেটার কারণটা কি? এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনটা কি সম্ভব কিনা, প্রথম কথা হচ্ছে বিএনপি আসলে মানে নীতিগতভাবে কিছু কিছু জিনিসকে কিন্তু তারা আমরা হোল্ড করছি যে হওয়া উচিত বা উচিত না, কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকছে যে এখন এই মুহূর্তে কোনটা করা উচিত, এখন এই মুহূর্তে কোনটা সব থেকে জরুরি, এবং কোনটা করলে আমরা আসলে আমাদের আলটিমেট যে উদ্দেশ্যটা যে ফ্যাসিজম থেকে বের করে নিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা শুরু করাটা, এটা শুরু হয়নি। কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটা প্রসব বেদনা নিয়ে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জর্জরিত। সো আপনি গণতন্ত্রের পথ যতক্ষণ পর্যন্ত শুরু করতে না পারছেন, আপনার কোনো কাজকে কিন্তু আপনি ভিজিবিলিটি দিতে পারবেন না, এগুলোর অ্যাপ্লিকেবিলিটিও থাকবে না। সো আমাদের কথাটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন, আপনি স্থানীয় সরকার নির্বাচন, এইগুলো কিন্তু এখন ভাইটাল পয়েন্ট না। আপনি এগুলো কোনো কিছুকে কিন্তু আপনি জাতীয় নির্বাচনের সাথে তুলনা করতে পারবেন না। এখন আপনাকে যদি না, এখানে যে প্রস্তাবটা এসেছে সেটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ দুটো একসাথেই হবে এবং একটা সময় পরে গিয়ে গণপরিষদটা কাজ শেষ হয়ে যাবে। সেখানে বাধাটা কোথায়? সংস্কার কমিশনের প্রস্তাবে এটা বললেই তো শেষ হবে না। আপনি একটা অধ্যাদেশ করার পরে আপনাকে বারংবার যেটা রিভিজিট করতে হয়, এটা শুরু করলে যে শেষ হয়ে যাবে, এটাকে এই মুহূর্তে আননেসেসারি ওয়ার্ক বলে আমরা মনে করছি এই কাজটাকে ধরাটা, কারণ তারা শেষ করতে পারবে না। আপনি দেখেন বাংলাদেশের এখন কোর প্রবলেমটা কি? বাংলাদেশের ইনভেস্টমেন্ট আটকে গেছে। বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা, বাজেট হয়েছে, সেখানে ইকোনমিক যে রিফর্ম, এটাকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়নি। অনেক কিছু আসছে, আপনার একটা অন্তর্বর্তী সরকারের একটা বাজেট দিতে হবে, তারা দিয়েছেন, কিন্তু এই বাজেটের সাথে আপনাদের তুলনা করে দেখবেন যে খুব বেশি কিন্তু উচ্চনীচ নেই। আগের বাজেট এটা একই রকম ধরনের আছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট কারা করবে? এই গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবে না। তারপরে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আটকে গেলে আপনার দেশ কিভাবে আগাবে? আপনি বিডার একটা বিশাল প্রোগ্রাম করলেন, ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু জিরো। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, দেশের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনি 3 মাস পরে 4 মাস পর দেশ চালাবেন কিভাবে? সো আপনি যদি এখন এগুলো দেখবেন, নাকি আপনি গণপরিষদ নির্বাচনের দিকে যাবেন, নাকি আপনি স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাবেন, আপনাকে রোডম্যাপ তৈরি করতে হবে যে আমার আলটিমেট গোলটা কোন দিকে। আলটিমেট গোলটা যাওয়ার জন্য আপনি তো এদিক ওদিক করে হ্যাফাজেটলি মুভ করলে হবে না। সো আপনাকে আপনার সামনে থাকতে হবে যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এখন এই মুহূর্তে কি দরকার। বিএনপি কিন্তু সেই জায়গাটাতে বারবার একটা আশঙ্কার জায়গা হচ্ছে 3 জোটের রূপরেখার পরে তো সেটা বিএনপি বা আওয়ামী লীগ কেউ সেভাবে মেনে চলেনি, এবং সেই কারণেই প্রশ্ন যাচ্ছে যে এখন একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আসলো, কিন্তু সেটার যদি কাগজে কলমে কিছু না থাকে, আইনের কাঠামোতে কিছু না থাকে, বিএনপি যে এই কথাগুলো মেনে চলবে তার নিশ্চয়তা কি? তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করি মঞ্জুর, কাগজে কলমে থাকলেও বিএনপি মেনে চলবে তার নিশ্চয়তা কি? ইটস নট অ্যাবাউট বিএনপি। বাংলাদেশে কিন্তু জুলাই অভ্যুত্থান এবারই হয়েছে। সো আমরা কিন্তু, এবং এই জুলাই অভ্যুত্থানের পেছনে সবার যেই পরিমাণ কৃতিত্ব, সবার যে পরিমাণ ইনভলভমেন্ট, প্রতিটা মানুষের, বাংলাদেশে এক একটা ইউনিটের যে ইনভলভমেন্ট, এটা কিন্তু আগে কোনো সময় ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15-16 বছরে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশে কোনো দল সেটা হয়নি।
এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা জনগণের সামনে জনগণকে দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে বসে আছি এবং এটা ভিজিবল, আর অন্য কোনো পার্টি সেটা ভিজিবল না। সো সেই জায়গা থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে যে ঠিক আছে, সামনের তো কি হবে সেটা তো আমি এখন বলে দিতে পারবো না। আমি কিভাবে আপনাকে গ্যারান্টি দেবো যে হ্যাঁ একটা কিছু লেখা থাকলে এটা আমরা এক্সিকিউট করতে পারবো? গ্যারান্টিটা হচ্ছে ওই জায়গাতে যে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা, আমরা জনগণকে কি দিতে চাচ্ছি, সেই জায়গাটা কি দেখাচ্ছি জনগণকে, এটা কিন্তু আমাদের সামনে আছে, দেশের সামনে আছে। সো এখান থেকে অবশ্যই আমরা এই জিনিসটাকে আমরা আস্থার জায়গায় নিয়ে আসতে পারবো, নিয়ে যাব এবং নিয়ে যাচ্ছি। জি, ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে আসতে চাই প্রক্রিয়া নিয়ে। আপনার কাছে প্রশ্ন, বেশ কয়েকটি প্রস্তাব আসছে আসলে যে সংবিধানের সংস্কারগুলো কিভাবে হবে বা অন্যান্য ক্ষেত্রের সংস্কারগুলো কি হবে, এবং আরেকটা বিষয় আলাপে আসছে যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে, সংস্কারেরও একটা রোডম্যাপ প্রয়োজন কিনা। ধন্যবাদ। আমি প্রথমে আলোচনাটা এই জায়গায় আনতে চাই যে ঐকমত্য কমিশন, এটা তাদের ল্যাপস হয়েছে, কেন করেছেন তারাই জানেন। প্রস্তাব কিন্তু 3টা ছিল। আপনি যে এনসিপির কথা বললেন, তারা গণপরিষদের প্রস্তাব করেছিল, আমাদের দল এবং আরও কয়েকটি দল সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করেছিল, বিএনপি সহ আরও কয়েকটি দল অ্যামেন্ডমেন্টের কথা বলেছিল যে এগুলো যাই হবে অ্যামেন্ডমেন্ট হবে, পদ্ধতির জায়গা থেকে কী প্রক্রিয়া এটা সম্পন্ন হবে। গণপরিষদের জায়গা কেন মানে এই মুহূর্তে আর গ্রহণযোগ্য নয় সেটা আমরা পরিষ্কার করে বলতে চাই। গণপরিষদ মানেই হচ্ছে একটা নতুন সংবিধানের জন্য যে ম্যান্ডেট পায়, তো সংবিধান তো নতুন করে লেখা হচ্ছে না, ফলে সংবিধান সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য হয়ে গেছে। আপনি নতুন করে লেখার দাবি করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু এখনো জাতীয় ঐকমত্য নয়, ওটা একটা পার্টি কিংবা একাধিক পার্টির দাবি হতে পারে। কিন্তু যে বিষয়ে ঐকমত্য হয়েছে, যে বিষয়ে ঐকমত্য কমিশন কাজ করছে, যে বিষয়ে অলরেডি আমরা অনেক দূর এগিয়ে গেছি, সেটা হচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করা হবে। তাহলে এইটা যে কাজটা করা হবে সেই কাজে উল্লেখ করতে হবে এটা সংস্কার সভা অথবা সংস্কার পরিষদের নির্বাচন। আপনি এখন সাধারণ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এটা সম্ভব নয় কেন না? এবার অ্যামেন্ডমেন্ট কেন আবার হবে না? অ্যামেন্ডমেন্ট দিলেই এইটা আপনি 15th অ্যামেন্ডমেন্টের মতো এসে 13th অ্যামেন্ডমেন্ট যেমন বাতিল হয়ে গেছে, 15th অ্যামেন্ডমেন্ট এসে কোর্ট একটা বলে দিবে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল, সঙ্গতিপূর্ণ ছিল না, অতএব এইসব অ্যামেন্ডমেন্ট বাতিল, নাল অ্যান্ড ভয়েড। তখন আপনি আবার একটা যদি ক্ষমতা উল্টে যায় তখন দেখবো আমরা এইটা এই 18th অ্যামেন্ডমেন্ট যেটা হবে সেটা বাতিল হয়ে যাচ্ছে। সে কারণে আমরা বলেছি যে একটা গণপরিষদ কি করে, যখন জনগণ ম্যান্ডেট দেয় যে এই সংসদকে একটি মানে নতুন সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন সেটা তারা সংবিধান তৈরি করে। কোর্ট কিন্তু ওই সংবিধানে ইন্টারফেয়ার করে না, কোর্ট তখন ওই সংবিধানের অভিভাবকে পরিণত হয়। সংস্কার পরিষদে ঠিক একই ক্ষমতা সম্পন্ন হবে, যে সে মৌলিক সংস্কারের অধিকার পাচ্ছে এবং কোর্ট তখন ওই যে মৌলিক সংস্কার সম্পন্ন যে সংবিধানটা হবে সেইটাকে সে সুরক্ষা দিবে। কোর্ট এসে বলবে না যে সংবিধানের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়, কারণ পিপল হচ্ছে সভরেন, পিপলের কিন্তু ম্যান্ডেট নিয়ে আপনি সংবিধান তৈরি করতে পারেন যেটাকে কোর্ট সুরক্ষা দিবে, কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করবে না। এই জায়গাটাতে আমরা বারবার বলছি জনগণের সম্মতি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার পরিষদ আগামী নির্বাচনকে বলবেন এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, তখন আপনি সংস্কার করার ফান্ডামেন্টাল মানে সংস্কার করার একটা রাইট পাচ্ছেন, এখতিয়ার পাচ্ছেন। সে কারণে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই সবচেয়ে যুক্তিসঙ্গত। 1, 2 হচ্ছে যে মানে আমরা এই জায়গাতে এসে সকলে ঐকমত্যেও আসতে পারি। এখন প্রশ্ন আসবে যে তাহলে কি এটা একটা আলাদা নির্বাচন? আলাদা নির্বাচন না। বাংলাদেশের উদাহরণ আছে, ভারতেও উদাহরণ আছে, 46, 54 এবং সবচেয়ে বড় কথা 1970 সালের নির্বাচন ছিল একই সাথে এটা পার্লামেন্ট, একই সাথে এটা গণপরিষদ। মানে হচ্ছে এইটা সংবিধান সংস্কার পরিষদ এবং জেনারেল পার্লামেন্ট হিসেবে এটা দুটো একসাথে অ্যাক্ট করতে পারে। সে প্রথম দিন থেকেই 5 বছর পর্যন্ত পার্লামেন্ট হিসেবে কাজ করবে, প্রথম দিন থেকে 6 মাস অথবা সর্বোচ্চ 1 বছর সময়ের মধ্যে সে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে, যে এই সময়ের মধ্যে সংবিধান তাকে সংস্কার করতে হবে। সেখানে দুটো প্রসঙ্গ আসবে। একটা হচ্ছে যে যা আমরা ঐকমত্য হচ্ছি এগুলো হচ্ছে ন্যাশনাল চার্টার, তাহলে ওইটা তো সবাই বাধ্য থাকবে করতে, কারণ এটা একটা অর্ডিন্যান্সের রূপ নিবে। আজকে যে ঐকমত্যটা হচ্ছে, ঐকমত্য কিন্তু কেউ সরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই গভর্নমেন্ট কিন্তু বলতে পারে যে এটা ন্যাশনাল চার্টার অর্ডিন্যান্স। যেটা ফারজানা শারমিন বলছিলেন যে আসলে কাগজে কলমে লেখা হলেও, আইন হলেও রাজনৈতিক দল যে সেটা মেনে চলবেই তার নিশ্চয়তা আসলে থাকে না। না, এখন যদি ধরেন একটা অর্ডিন্যান্স হলো, সবাই ঐকমত্য করলো যে এই 10টা পয়েন্টে আমরা সবাই একমত, আমরা সবাই সই স্বাক্ষর করলাম, তারপরে আমি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বললাম যে আমি এটা মানি না, তাহলে জনগণ সেটা তখন দেখবে এবং ওই দলের পক্ষে ক্ষমতা চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা সেটা অত্যন্ত গুরুতর প্রশ্ন হবে। 2 নম্বর হচ্ছে যেসব বিষয়ে দ্বিমত থাকবে এটার সলিউশনের রাস্তা কি,
কেউ চাপিয়ে দিবে এটা সম্ভব না, যেখানে আজকে আলী রিয়াজ সাহেব বলেছেন যে এখানে ঐকমত্যর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে যেগুলো দ্বিমত থাকবে সেটা আমরা জনগণের কাছে যাব, যে আমরা 70 অনুচ্ছেদ বিলোপ চাই, কথার অর্থে বলছি যে আমরা এনসিসি চাই, ন্যাশনাল কনস্টিটিউশন কমিশন চাই, আরেক দল চাইছে না, এবং সেইটা জনগণ যাকে বিজয়ী করবে তারা সেটা তখন বাস্তবায়ন করবে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কিন্তু এই শুরুর দিকে এরকম হয়েছিল, লোকাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা নাকি ফেডারেল গভর্নমেন্টের হাতে ক্ষমতা, ওইটা নিয়ে পরে ইলেকশন ম্যানিফেস্টোতে চলে গিয়েছিল এবং জনগণ যেটাকে ভোট দিয়ে জয় করেছে সেটাই হয়েছে। সো এই কনস্টিটিউশনাল ডিবেট আলটিমেটলি পিপল আর, যেহেতু সভরেন, পিপলই সার্বভৌম, তাকে ইনভলভ করে কিন্তু এই কাজটা করতে হবে। ফলে দুটো ইলেকশন একসাথেই হচ্ছে, এখানে কোনো নির্বাচনী জটিলতা হচ্ছে না, কিন্তু এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটাকে ঘোষণা করার অর্থ হচ্ছে পিপল ম্যান্ডেট দিচ্ছে মৌলিক সংস্কারের, যে কারণে আদালতের আর কোনো এইটাতে সঙ্গতি অসঙ্গতি নিয়ে আলোচনার সুযোগ থাকছে না, কারণ জনগণ একটা তার সংবিধান প্রণয়ন করছে। জি, ধন্যবাদ। ফারহাদ আহমেদ, আপনার কাছে ফিরে আসি। এই যে সংস্কার নিয়ে আলোচনা বা ঐকমত্য নিয়ে আলোচনা, এটার কি কোনো সামনে সময় নির্দিষ্ট করা আছে? জুলাই সনদ নিয়ে একটা সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু এর বাইরে আসলে আলোচনা কতদিন চলবে? এবং বলা হচ্ছে কিছু কিছু সংস্কার আসলে এর মধ্যেই শুরু করা সম্ভব। আজকেও একজন উপদেষ্টা বলেছেন যে মন্ত্রণালয় পর্যায়ে কিছু কিছু কাজ শুরু হচ্ছে, সেগুলোর কি কোনো সময় বেঁধে দেওয়া হচ্ছে? জি, ধন্যবাদ। প্রথমত হ্যাঁ, একটা সময় তো জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা সময় আছে, সেটা আগস্টে শেষ হবে। তাদের এই 6 মাস সময়ের মধ্যে শেষ করার কথা। আশা করা যাচ্ছে আগস্ট পর্যন্ত সময় লাগবে না। এখন পলিটিক্যাল পার্টি, আমি আগেও যেটা বলেছিলাম যে রেসপন্সের যে ধরন, অনেক কিছুতেই ওনারা অলরেডি ঐক্যমত্যের মধ্যেই আছেন। সো যেগুলিতে ঐক্যমত্য হয়ে যাবে, এখন তো দ্বিতীয় দফা বৈঠক হচ্ছে, আমার ধারণা তৃতীয় দফা পর্যন্ত যাওয়া লাগবে না। সো আমরা খুবই ইতিবাচক একটা প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যেটা হচ্ছে যে কিছু কিছু সংস্কার ইতিমধ্যে হয়েছে, যেমন আইন উপদেষ্টা বেশ কিছু সংস্কারের বিষয়ে আইনাঙ্গনের জানিয়েছেন, অন্যান্য জায়গাতেও বেশ কিছু সংস্কারের ঘটনা ঘটেছে। তো সরকার যেটা কাজ করছে এখন, যে আপনার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সেক্টরে কী ধরনের মৌলিক সংস্কারগুলি সম্ভব হয়েছে সেগুলি খুব দ্রুতই জনসম্মুখে হয়তো নিয়ে আসবে। এর ফলে যেটা হবে যে মানুষের কাছে একটা বিষয় পরিষ্কার হবে যে তাহলে গত আগস্ট পরবর্তী সময়ে এই পর্যন্ত আমাদের কোন কোন সেক্টরে কী কী ধরনের পরিবর্তনগুলি আসলো। ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের যে প্রবাসী ভাই বন্ধুরা যারা বিদেশে থাকেন, তারা যখন বিমানের টিকিট কিনতে যান, সেই টিকিটের দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এটা নিয়ে একটা ছোট্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, খুব বড় কোনো সংস্কার উদ্যোগ নয়, অনেক ডাকডোল পিটিয়ে অনেক মানুষকে ডেকে আনার বিষয় ছিল না। 2 থেকে 3 উপদেষ্টা বসেছেন, যারা অন্যান্য স্টেক হোল্ডার আছেন এর সঙ্গে, বিমানগুলির টিকিট যারা ম্যানেজ করেন তাদেরকে নিয়ে বসেছেন। একটা সিদ্ধান্তের ফলেই আপনি এই টিকিটের দাম 50,000, 60,000, 70,000 নেমে এসেছে। সুতরাং এই জায়গাগুলিতে কি সিদ্ধান্ত হয়েছিল? সেটা হয়েছিল যে, এখন আমি আপনাকে একটু বিস্তারিত যদি বলি, তাহলে হচ্ছে আগে টিকিটের যে এজেন্ট, সুনির্দিষ্ট বিমানের এজেন্টগুলি, আমাদের এখানে অনেক সাব এজেন্ট আছে, এরা ধরুন 10টা, 20টা, 30টা সিট বুকিং দিয়ে রেখে দিত। যখনই আপনি টিকিট কিনতে যাবেন আপনি দেখবেন সিট নেই, কিন্তু আপনি যদি আবার এজেন্টের কাছে যান সিট আছে। সেখান থেকে আপনি যেই টিকিটের রেগুলার প্রাইস হওয়া উচিত হয়তো 70,000 টাকা ওই দূরত্বে, সেখানে 1.5 লাখ টাকা হচ্ছে, 2 লাখ টাকা হচ্ছে। আর প্রবাসীরা এই টাকাতেই কিনতে বাধ্য হচ্ছে, কারণ খেয়াল করবেন যে প্রবাসীরা যখন আসে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিয়ে আসে, তার আবার এই সময়ের মধ্যে ফিরে যেতে হয়, তাদেরকে এক ধরনের জিম্মি করে এই কাজটা করা হচ্ছিল। সরকার শুধু এতটুকু করেছে, সিট যদি তুমি বুকিং দিয়ে রাখতে হয় সুনির্দিষ্ট পাসপোর্টের এগেনস্টে দিয়ে রাখতে হবে। পাসপোর্টের এগেনস্টে যখন বুকিং হবে, এখন কোনো এজেন্সির কাছে তো এই পরিমাণ পাসপোর্ট নাই যে সে 30, 40, 50টা সিট বুকিং করে রাখবে। জাস্ট এই একটা ক্লজের ফলেই যেটা হয়েছে যে ধাম করে আপনি সিট যেই চাচ্ছে অনলাইনে ঢুকে সিট অ্যাভেলেবেল। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে, যেটা খানিকটা উদাহরণ একটু আগে ফারজানা শারমিন টেনেছেন, সচিবালয়ের কর্মচারীদের ক্ষেত্রে বা এনবিআর এর ক্ষেত্রে বলা হচ্ছে যে আলোচনা খানিক দূর হলেও তারপরে একটা পর্যায়ে যখন সিদ্ধান্ত আসে তখন হয়তো অনেকে যারা এখানে অংশীজন ছিলেন তারা জানতে পারছেন না, এবং সেই কারণে খানিকটা জনরোষ এবং তাদের ক্ষেত্রে অসন্তোষ তৈরি হচ্ছে। এইসব ব্যাপারে আসলে সরকারের চিন্তাটা দেখুন, এই জায়গাটা আমি একটু বলি, জনরোষ, অসন্তোষ বা এই মৌলিক সংস্কারগুলির জায়গা যদি বলেন, সচিবালয়ের সুনির্দিষ্ট সরকারি কর্মচারীদের যে বিধি কি যোগ করা হলো, যোগ করা হলো যে আপনি সরকারকে অসহযোগিতা করতে পারবেন না, সরকারের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। আরও যদি একদম বলি, তাহলে আপনি দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়ালে
আপনার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা যাবে। আপনার আপিলের জায়গা কিন্তু বন্ধ হয়নি। আপনি যদি মনে করেন যে আপনি অন্যায়ভাবে আপনি চাকরিচ্যুত হয়েছেন বা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনি আপিল করতে পারবেন, সেটা ঠিক আছে। তাহলে ওনারা আন্দোলন শুরু করলেন কিসের বিরুদ্ধে? যে আপনি সরকারের নির্দেশ মানবেন না, না মানলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। তো এই আন্দোলনের মানে কি দাঁড়ায়? আপনি যদি খেয়াল করেন যে সরকার প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘুরিয়ে ফিরিয়ে নানান সময় নাগরিকদের সামনে একটা বিষয় উপস্থাপন করেছে যে নানান অসহযোগিতার মধ্যে পড়ছে সরকার। এগুলি কাদের? সেই মানুষদেরই তো যারা রাতের ভোট সফল করতে সহযোগিতা করেছে। রাতের ভোট তো কারা করেছে? শুধু তো দলীয় কর্মীরা করেনি, এই প্রশাসনের লোকদের সহযোগিতা লেগেছে তো। আর সেই প্রশাসনের লোকেরা এখন নানান ফর্মে সরকারের নানান সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। তো এটা তো হওয়ার কথা ছিল না। তো সরকারকে কি করতে হবে? সরকার নানানভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে, সে আইন করেছে, তুমি যদি সরকারকে অসহযোগিতা কর তোমার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে। এখন আপনি একই সঙ্গে বলবেন যে এই সরকার দুর্বল, কাজ করতে পারছে না। আবার সরকার কাজ যাদেরকে দিয়ে করবে তাদেরকে যদি সহজ সরলভাবে ভালোভাবে বুঝিয়ে বলা হয় কাজ হচ্ছে না, তাহলে সরকারকে হার্ডলাইনে যেতে হচ্ছে। এখন এখানে যদি আমি এতটুকু বলি, যদি রিভিজিটের কথা আপা যেটা বলছেন, রিভিজিটও যদি হয় পুরো কিছু তুলে যাবে না, তো সব কিছু তুলে দেওয়া হবে না, অন্তত একটা প্রোগ্রেস হবে যে এখানে আপনি কিছু জিনিস মানতে হবে আপনাকে। আমি সরকারের কর্মচারী, আমি সরকারের সিদ্ধান্ত মানবো না। আরেকটা আলাপ হচ্ছে বন্দর নিয়ে প্রধান উপদেষ্টা বলার পর এটা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে এবং সব মিলিয়ে বিদেশি একটি কোম্পানিকে কেন দেয়া হচ্ছে, তাকে কি বিবেচনায় নির্বাচন করা হলো, সেগুলো নিয়েও খানিকটা প্রশ্ন আছে। দেখুন, বন্দর নিয়ে আলোচনা হচ্ছে খুবই আইসোলেটেড ওয়েতে। একটি বন্দর নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের নিমরিং, মানে চট্টগ্রামের যেটা মেইন বন্দর, যেটা ফাংশনাল আছে সেটা নিয়ে। এর বাইরেও সেখানে একাধিক বন্দরে বিদেশি কোম্পানি বিনিয়োগের বিষয়ে কথাবার্তা হচ্ছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এর কারণ হচ্ছে অন্য যে বন্দরগুলি, যেন আপনার বে টার্মিনাল, গভীর সমুদ্রে বন্দর বা লালদিয়া বন্দর, এগুলি নিয়ে, কারণ এগুলি এখনও নাই, নতুন করে হবে। এখানে এখনও আনফর্চুনেটলি কোনো সিন্ডিকেট গড়ে ওঠে নাই, ব্যবসা বাণিজ্য তো ওখানে নাই, সিন্ডিকেট থাকবে কোত্থেকে? তা আমাদের বন্দর কেন্দ্রিক এক ধরনের বৃহৎ পলিটিক্যাল ইকোনমি ইনভলভড। এখানে বহু স্বার্থান্বেষী মহল আছে। আপনাকে শুধু একটা এক্সাম্পল দেই, বন্দরে এমনও পদ্ধতি আছে যে আপনি যদি ঢাকায় একটা শোরুমে যান গাড়ি কিনতে, আপনাকে শোরুম থেকে বলা হচ্ছে আপনাকে আমি ডাইরেক্ট বন্দরে নিয়ে যাই, গাড়ি দেখাই নিয়ে আসবো। আমরাও যাচ্ছি গাড়ি কেনার জন্য, একদম বন্দরে গিয়ে গাড়ি দেখে আসছি। আমরা তো জানি না ওই গাড়িগুলি এতদিন ধরে কেন বন্দরে পড়ে থাকে। আপনি চট্টগ্রাম বন্দরে একটা গাড়ি যদি পার্ক করে রাখেন, সম্ভবত 20 থেকে 30 টাকা দিনে দিতে হয় প্রতিদিন। তো মাসে হিসাব করলে কত হয়? 600 বা 900। আপনি ওই গাড়িটাকেই যদি ঢাকায় এনে একটা পার্কিংয়ে রাখেন যে কোনো জায়গায়, আপনি 2000-3000 নিচে কোথাও রাখতে পারবেন? সো এটা আমি একটা ক্ষুদ্র বিষয় বললাম, এরকম নানান স্বার্থ ওখানে ইনভলভ। আপনি যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলির দিকে খেয়াল করেন, বন্দর নিয়ে অনেক কথা হচ্ছে, কেউ কিন্তু বলছে না যে আমি এই বন্দরকে আমি আধুনিকায়ন করবো না, বন্দরের বিদেশি বিনিয়োগ আমি আনবো না। ওনারা কেউ বলছেন যে এই সরকারের প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট কোম্পানিকে কি ভিত্তিতে বেছে নেওয়া হলো? এখন আমাদের নিমরিং এর যে নির্দিষ্ট কোম্পানিটা, এটা কিন্তু এখন দেয়া হয়নি, আমরা দেইনি, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি। এই প্রক্রিয়াটা সরকারের সবকিছু তো আপনি বাদ দিবেন না, সরকারের কিছু পদক্ষেপ তো কন্টিনিউ হবে। এই সরকার যা উদ্যোগ গ্রহণ করছে, পদক্ষেপ নিচ্ছে, যদি ভবিষ্যতে বিএনপি আসে কি সব বাদ দিয়ে দিবে যে আমি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হয়েছিল বা কি? এটা আমি আপনাকে এতটুকু বলি, এই তথ্যটা আমার কাছে জানা নেই, আমি আপনাকে সে বিষয়ে বলতে পারছি না যে এটা যখন তাদেরকে দেয়া হয়েছিল তখন উন্মুক্ত দর পদ্ধতির ভিত্তিতে দেওয়া হয়েছিল কিনা, সেটা আমার জানা নেই। আমি শুধু বলছি এটা কন্টিনিউশন, সরকার এই কাজটাকে কন্টিনিউ করছে। এবং আমি এখানে আপনাকে আরেকটু বলে রাখি, আওয়ামী লীগ যখন এই বন্দরকে আধুনিকায়নের জন্য এই প্রতিষ্ঠানকে, বিদেশি প্রতিষ্ঠানকে অ্যাপয়েন্ট করেছে, সেই সময় আওয়ামী লীগ এটা বাস্তবায়ন করতে পারেনি নিজ দলের সেখানকার স্বার্থান্বেষী যে সমস্ত ব্যবসায়ী এবং পলিটিশিয়ান আছে তাদের জন্য। এই বন্দরের কাজ আটকে দেওয়া, বন্দরকে অন্য ব্যবস্থাপনায় নিতে যেন না পারে, সেই জন্য প্রচুর টাকা বিনিয়োগ হয় সেখানে। এবং এবারও এখন পর্যন্ত প্রকাশ্যে যতটুকু এসেছে, এবারও যারা এই বন্দরের এখানে বাধা তৈরি করার চেষ্টা করেছে তারা আওয়ামী ব্যাক্ট, যারা 5ই আগস্টের পর দেশ থেকে একরকম পালিয়ে গেছে, তারা পেট্রোল করছে। এটা নানানভাবে চলে এসেছে আর কি, গোয়েন্দা তথ্য বা নানানভাবে লিক হয়েছে। যদি আর কিছু যোগ করেন না, এটা আমি একটু অপোজ করব যে এই যে যারাই অপোজ করছে তারাই এই যে কি বলে যে যারা কায়েমি স্বার্থ তাদের টাকা পয়সায় হচ্ছে, এগুলো খুব মায়োপিক দৃষ্টিভঙ্গি। আমি শেষ করি, এটা খুব মায়োপিক দৃষ্টিভঙ্গি।
এবং এই যে আওয়ামী লীগ আমলে বন্দর ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই এসএসএ 2000 সালে এসএসএ-কে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পরে বিএনপি কন্টিনিউ করেছে, তখনও আন্দোলন হয়েছে। আন্দোলন একটা আছে, কারণ এটা বন্দর একটা খুবই মানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সেই এবং আমাদের নিজেদের এত বছরের বিনিয়োগে তৈরি করা বন্দর, সেই বন্দরের এফিসিয়েন্সি কিভাবে আমরা ডেভেলপ করব, সেইটা তার বাধাগুলো কি কি, কোথায় সে এফিসিয়েন্সি ডেভেলপ করা যাবে, আমাদের নিজেদের কর্তৃত্ব বজায় রেখে কতটুকু আমরা বিদেশি সহায়তা নিতে পারি, বিদেশি বিনিয়োগ কতটুকু নিতে পারি, কত বছরের জন্য নিতে পারি, আমাদের টেকনোলজি ট্রান্সফার কতটা হবে, আমাদের এখানে সত্যিকার অর্থে লোকবল কিভাবে বৃদ্ধি পাবে, এই সবগুলো পরিকল্পনা যেহেতু আওয়ামী লীগ আমলে এই ধরনের জিনিসে তারা যেতে চেয়েছে, কোনো কিছুই তারা জনগণকে যেমন জানা নেই, অন্তর্বর্তী সরকার অন্ততপক্ষে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন সিদ্ধান্ত নেবে, তখন তাদের কর্তব্য ছিল সমস্ত স্টেক হোল্ডারদেরকে ডেকে তাদের পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করা, যে আমরা কি কি করতে যাচ্ছি এবং তাতে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কিনা। এখন আপনি কোনো কিছু স্পষ্ট করলেন না, আপনি একটা ঘোষণা দিলেন, এই পদ্ধতিতে এই সরকারের কাজের করাটা সমীচীন অনেকে মনে করছেন না। কেন মনে করছেন না? কারণ এই সরকার তো আসলে যে স্টেক হোল্ডারদের সমর্থনে আছে, তার সাথে যদি তার এই লেভেলের দূরত্ব থাকে, এখন আপনি বলতে পারেন যে কোনো সিদ্ধান্ত নিলে সবার আপনাদের সাথে বসতে হবে। ঠিক বন্দর কিংবা করিডোরের মতো ইস্যুটা ঠিক ওই রকমভাবে যে কোনো সিদ্ধান্তের মতো নয়। সরকারের সব ধরনের ডেইলি সিদ্ধান্ত, অর্থনৈতিক সিদ্ধান্ত, এগুলোকে কি আমরা প্রত্যেক সময় চ্যালেঞ্জ করা হচ্ছে না, কিন্তু মানে প্রশ্ন তোলা হয়েছে করিডোরের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অনেকে কনসার্ন তৈরি হয়েছে। দেন গভর্নমেন্টের মানে কি ডেকে সবাইকে বলেন করিডোরে এই হচ্ছে অবস্থা, আদৌ প্রস্তাব আছে কি নাই ইত্যাদি। তো সেই ব্রিফিংটা কিন্তু আমরা পাইনি। এখন আমরা বলেছিলাম যে এটা যে হয়তো সরকারের ব্রিফিং হলে কথার কথা যে সরকার ভালো একটা ব্রিফিং দিল এবং দেখা গেল যে কোনো ন্যাশনাল ইন্টারেস্ট সেখানে সমস্যা নাই, সবাই কনভিন্সড হতে পারতো, কিন্তু সেটা না করে মুখোমুখি অবস্থান নেওয়াটা এখানেই সঠিক। সাকিব ভাইকে আমি জাস্ট ছোট্ট একটা রিপ্লাই দিই। প্রথম কথা হচ্ছে, ধরুন সরকারের দিক থেকে যেমন আপনি বন্দরের বিষয়টা বলছেন, ওকে ফাইন, সঙ্গে করিডোর যোগ করলেন, তাই তো? সরকারের দিক থেকে দুটো বিষয় নিয়ে তর্ক হয়েছে, তো সেই জায়গায় বলছি তো করিডোর রিলেটেড না, ধরেন রিলেটেড না। করিডোর নিয়ে যেমন সরকার বারবার ব্যাখ্যা দিয়েছে, সরকার সর্বশেষ তার একদম চূড়ান্ত পজিশন জানিয়ে দিয়েছে করিডোর নিয়ে, বলল যে করিডোর বলে কোনো আলোচনাই আমরা করি নাই, মানে জাতিসংঘের সঙ্গে এখন পর্যন্ত করিডোর ইস্যুতে আমাদের কোনো আলোচনাই হয়নি। তারপরেও কিন্তু আমরা এটা আমাদের মস্তিষ্ক মনন থেকে ফেলতে পারছি না। নানানভাবে এই আলোচনাটা আমাদের পলিটিক্সে পপুলার হয়ে উঠেছে, আমাদের মিডিয়ায় পপুলার হয়ে উঠেছে। আবার এই যে জাতীয় নিরাপত্তার কথা আমরা বন্দর ইস্যুতে এসে বলছি, আমরা কিন্তু একটা বন্দর নিয়ে বলছি এখানে, আমি বলছি যে এর থেকেও আরো ডিপে যাচ্ছে, গভীর সমুদ্রেও কিন্তু বিদেশি কোম্পানি নিয়ে হচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে না, সেটা নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসছে না। এবং যেই প্রতিষ্ঠান এই আমাদের বন্দরে বিনিয়োগ করতে আসছে, তারা পৃথিবীর অসংখ্য দেশে বন্দরে একই ধরনের কাজ করছে। এখন আমি বলি, আপনার ওই ব্যাখ্যার স্টেক হোল্ডার কনসালটেশন যদি আপনি বলেন, আমি আপনাকে সেখানে ছোট্ট করে বলি, এই বন্দর নিয়ে কিন্তু চট্টগ্রামে বসেই সেখানকার ব্যবসায়ী এবং সেখানকার পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। এখন হয়তো আপনি বলতে পারেন চট্টগ্রামের ওই আলোচনা ঢাকা পর্যন্ত হয়তো পৌঁছায় নাই। চট্টগ্রামে আপনি আলোচনা করবেন, ঢাকায় এখন না, পলিসি মেকিং জায়গায় আলোচনা না করে আপনি চট্টগ্রামে যে আলোচনা, আমরা পলিসি মেকিং থেকে চট্টগ্রামকে বা খুলনাকে বাদ দিতে বলছি না, কিন্তু আপনি সুতরাং আমি পার্টিরও তো পলিসি, আমি আপনার ওই কনসার্নের জায়গায় একমত যে আমরা এটা নিয়ে জাতীয়ভাবে যারা পলিটিশিয়ান, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা হয়তো হইতে পারে। দেখুন, আমি পরিষ্কার করে আমাদের জায়গাটা বলি, আমরা মনে করি দেশের একটা লাইনে বলি যে বন্দর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোকে আমাদের আরো এফিশিয়েন্ট, মডার্নাইজ করা দরকার আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ, আমাদের টেক অফ করার জন্য। কিন্তু কিভাবে কোন পলিসি হচ্ছে এটা জনগণের জানার অধিকার আছে, না জানিয়ে করতে গেলে নানা ধরনের কনফিউশন তৈরি হবে এবং আমরা মনে করি সেটাই তৈরি হয়েছে। ফারজানা শারমিন যদি কিছু যোগ করেন। আসলে এই দুটো বিষয় খুবই স্পর্শকাতর, ভেরি সেন্সিটিভ, যেখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত থাকে। এই জায়গাগুলোতে অবশ্যই একটা কনসালটেশনের মাধ্যমে করা উচিত ছিল বলে তো আমরা মনে করি। ফার্স্ট ভাই যেটা বারবার বলার চেষ্টা করছেন বা করেন ওনারা, যে করিডোর এবং চ্যানেলের ভেতরে যে তারা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন, বেসিক্যালি কিন্তু পারপাসটা একটাই সার্ভ করবে। যখন আমার এখান থেকে কোনো কিছু যাবে, সেখান থেকে তো কোনো কিছু আসার রাস্তাটাও থাকবে। সেটা আমাদের দেশ এখন সেটা নেয়ার জন্য সেটা ক্যাপেবল কিনা, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কিন্তু এগুলো আলোচনার দিকে যাওয়া উচিত ছিল। তো আমি মনে করি যে এই সবগুলোই এমন ইস্যু, যে ইস্যুটা বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট না হাতে নিলেও পারতেন। এটা ছাড়াও অনেক ইম্পর্ট্যান্ট এমার্জেন্সি ইস্যু ছিল,
যেটাকে অ্যাড্রেস করে ওনারা এগোতে পারতেন। যেমন ওরা মিডিয়ার কথা বলেছে কিছুক্ষণ আগে, আমি ইনভেস্টমেন্টের যে অবস্থা বাংলাদেশে, গত 3 দিন আগে আমার চাচা কল করে আমাকে বলেছেন যে ইনভেস্ট করব, সব বন্ধ করে রেখেছি, করব কিনা মা, দেশের কি অবস্থা। দেশীয় ইনভেস্টমেন্টগুলো কিন্তু হচ্ছে না। সো আপনার ওদিকে কনসেন্ট্রেশন দেওয়া উচিত ছিল। আপনাকে জাতিসংঘ বলছে বলে ওদিকে যে আমার দৌড়ে যেতে হবে, আমার যদি ক্যাপাসিটি না থাকে, আমার যদি ক্যাপাবিলিটি না থাকে, আমার যদি সময় না থাকে, আমার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমার যদি ফোর্স না থাকে, আমি কেন সেই জিনিসগুলোকে এই এখন মানে উইলিংনেস ছাড়া আমি কেন এটাকে ইনভাইট করব। তো ওই জায়গাগুলোতে আমাদের যাওয়াই এখন উচিত হয়নি। আমি এর আগেও বহুবার বিষয়গুলো বলেছি, এবং এগুলো করে আমরা আসলে আমাদের সময় এবং এনার্জি সবই নষ্ট করছি। আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারিম গভর্নমেন্টের ডে টু ডে কাজ, যেটা এক্সিকিউটিভ অথরিটির যে কাজগুলো, এটার বাইরে খুব বেশি যাওয়ার আসলে আমাদের সময় সুযোগ নেই। বরং যদি যাওয়া হয় তাহলে যেই অথরিটি নিয়ে গভর্নমেন্টটা বসে আছে, এই অথরিটিটাকে কিন্তু আসলে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হবে, এবং তাদের ভবিষ্যৎ যে ইমেজ, এই ইমেজটাকে কিন্তু রক্ষা করা জাতীয়ভাবে আর খুব বেশি মানে এটা সহনশীলতার মধ্যে থাকবে কি বলে আমি মনে করি না। তো আমাদেরকে একটু পিক অ্যান্ড চুজগুলো একটু করতে হবে, একটু চিন্তা ভাবনা করে আসলে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।